আজকে আমরা এমন একজনের কথা বলবো যার জীবনটা ত্যাগ, তপস্যা আর বিপ্লবের এক জীবন্ত দলিল। ভারতের সেই বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসু। দেখুন, তার গল্পটা শুধু একজন মানুষের জীবন কাহিনী না, এটা আসলে একটা স্বপ্নের প্রতি নিজেকে পুরোপুরি সঁপে দেওয়ার এক মহাকাব্য, স্বাধীন ভারতের স্বপ্ন। তো প্রশ্নটা হলো, কি এমন হলো যে একজন আধ্যাত্মিক পথের যাত্রী হয়ে উঠলেন ইতিহাসের অন্যতম সেরা বিপ্লবী? চলুন আজ এই যাত্রায় আমরা সঙ্গী হই আর এই রহস্যটা বোঝার চেষ্টা করি। গল্পের শুরুটা করতে হবে একেবারে গোড়া থেকে। চলুন দেখি কিভাবে তার মধ্যে আধ্যাত্মিকতা আর দেশপ্রেমের বীজ এক হয়ে এক মহিরুহের জন্ম দিয়েছিল। ভাবুন তো একবার, মাত্র 15 বছর বয়স, তখনই তার মন মাতৃভূমির জন্য যে কোনো আত্মত্যাগের জন্য তৈরি। এই প্রশ্নটা কি তিনি শুধু তার জন্মদাত্রী মাকে করেছিলেন, নাকি স্বয়ং ভারত মাতাকে? তার জীবনের এই শুরুর দিকগুলোই কিন্তু ঠিক করে দিয়েছিল যে তিনি কোন পথে হাঁটবেন। কটকে জন্ম, র্যাভেনশো কলেজিয়েট স্কুলে পড়াশোনা, আর তারপর প্রেসিডেন্সি কলেজের সেই ঘটনা। প্রত্যেকটা পদক্ষেপ যেন তার ভেতরের বিদ্রোহীকে একটু একটু করে জাগিয়ে তুলছিল। আসলে তার কাছে দেশপ্রেম মানে শুধু স্লোগান দেওয়া ছিল না, এটা ছিল এক সাধনা। স্বামী বিবেকানন্দের দেখানো পথে হেঁটে তিনি বুঝেছিলেন যে মানুষের সেবা করার মধ্যেই আসল মুক্তি। ভাবা যায়, সেই সময় ব্রিটিশদের সবচেয়ে কঠিন আর সম্মানজনক পরীক্ষা ইন্ডিয়ান সিভিল সার্ভিস বা আইসিএস, সেখানে তিনি চতুর্থ স্থান অধিকার করেন। তার মেধা যে কী পর্যায়ের ছিল, এটা তারই প্রমাণ। আর ঠিক এখানেই তার সামনে এসে দাঁড়ালো জীবনের সবচেয়ে বড় প্রশ্নটা। একদিকে ব্রিটিশ সরকারের অধীনে ক্ষমতা, সম্মান আর আরামের জীবন, আর অন্যদিকে দেশের স্বাধীনতার জন্য কাঁটায় ভরা এক অনিশ্চিত রাস্তা। তিনি বেছে নিলেন দ্বিতীয় পথটা, মানে সংগ্রামের পথ। 1921 সালে আইসিএসের নিশ্চিত চাকরিতে লাথি মেরে তিনি ভারত মাতার সেবায় নিজের জীবন উৎসর্গ করে দিলেন। তো এবার গল্পটা একেবারে অন্যদিকে মোড় নিতে চলেছে। তীর্থযাত্রী এখন পুরোদস্তুর বিদ্রোহী, আর এখান থেকেই শুরু হচ্ছে ইতিহাসের এক রুদ্ধশ্বাস থ্রিলার। কলকাতাতে তার নিজের বাড়িকেই তার জেলখানা বানিয়ে দেওয়া হলো। ব্রিটিশদের শয়ে শয়ে চোখ 24 ঘন্টা তার উপর নজর রাখছিল, কিন্তু ওরা আসলে জানতই না যে ওরা একটা আগ্নেয়গিরিকে আটকে রাখার চেষ্টা করছে। আর এরপরই শুরু হলো সেই ঐতিহাসিক মহানিষ্ক্রমণ। মোহাম্মদ জিয়াউদ্দিনের ছদ্মবেশ, গভীর রাতে পুলিশের চোখে ধুলো দিয়ে পালানো, আর বাড়ির লোকেরা দিনের পর দিন তার ঘরে খাবার পাঠিয়ে এমন ভাব করত যেন তিনি ওখানেই আছেন। পুরো সিনেমার মতো, তাই না? সুভাষচন্দ্র বসু রাতারাতি হয়ে গেলেন মোহাম্মদ জিয়াউদ্দিন। এটা শুধু একটা নাম বদলানো ছিল না, এটা ছিল দেশের স্বাধীনতার জন্য নিজের পুরো পরিচয়টাকেই বাজি রেখে দেওয়া। তার নীতিটা ছিল খুব সোজা আর স্পষ্ট: শত্রুর শত্রু আমার বন্ধু। এই রণনীতির ওপর ভরসা করেই তিনি ব্রিটিশদের শত্রুদের সাথে হাত মেলানোর সিদ্ধান্ত নেন, কারণ তার কাছে লক্ষ্য ছিল একটাই, ভারতের স্বাধীনতা। তার লড়াইয়ের ময়দানটা শুধু ভারত ছিল না, ছিল গোটা বিশ্ব। দুর্গম পথ পেরিয়ে জার্মানি পৌঁছানো, সেখান থেকে সাবমেরিনে করে জাপান। ভারতের স্বাধীনতার জন্য সমর্থন জোগাড় করতে তিনি গোটা পৃথিবী চষে বেরিয়েছেন। এবার সময় এসেছিল ফাইনাল রাউন্ডের। নেতাজি ঠিক করলেন এমন একটা সেনাবাহিনী তৈরি করতে হবে যা ব্রিটিশদের তাদের ভাষাতেই জবাব দেবে। তৈরি হলো আজাদ হিন্দ ফৌজ। আর এই ছিল সেই আজাদ হিন্দ ফৌজ, এমন এক সেনা যেখানে হিন্দু, মুসলিম, শিখ সবাই কাঁধে কাঁধ মিলিয়ে লড়ত, যেখানে গান্ধীজি, নেহরুজির নামেও ব্রিগেড ছিল, আর ছিল রানী অফ ঝাঁসি রেজিমেন্ট, মানে মেয়েদের নিজস্ব কমব্যাট ইউনিট। ভাবা যায়? আর তারপর ইতিহাস শুনেল সেই অমর আহ্বান যা লক্ষ লক্ষ ভারতবাসীর রক্তে আগুন ধরিয়ে দিয়েছিল: তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। দুজনের পথ হয়তো আলাদা ছিল, কিন্তু লক্ষ্য তো একটাই ছিল। আজাদ হিন্দ রেডিও থেকে গান্ধীজিকে জাতির জনক বলে সম্বোধন করে নেতাজি গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছিলেন যে ভারতের স্বাধীনতার জন্য তারা সবাই এক। কিন্তু নেতাজির গল্প এখানেই শেষ হয়ে যায় না। চলুন এবার তার সেই উত্তরাধিকারের দিকে তাকানো যাক, যা আজও আমাদের সকলের মনে আগুন জ্বালিয়ে রেখেছে। আজাদ হিন্দ ফৌজ হয়তো যুদ্ধক্ষেত্রে জিততে পারেনি, কিন্তু তারা ব্রিটিশের মনে ভয় ধরিয়ে দিয়েছিল। ব্রিটিশরা হাড়ে হাড়ে টের পেয়েছিল যে ভারতীয় সেনাদের ওপর ভরসা করে আর ভারতে রাজত্ব করা যাবে না। অনেক ইতিহাসবিদ তো এটাই বলেন যে স্বাধীনতার চূড়ান্ত আলোচনা টেবিলে নেতাজির অনুপস্থিতিটাই ছিল তার সবচেয়ে বড় উপস্থিতি। তার আত্মত্যাগ ব্রিটিশদের এমন এক চাপের মধ্যে ফেলেছিল যে তাদের স্বাধীনতা দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই আমাদের সবার জন্য। নেতাজির সেই নিঃস্বার্থ আত্মত্যাগ, সেই অসীম ভালোবাসা
আজকের ভারতে দাঁড়িয়ে আমাদের কাছে তার তাৎপর্য ঠিক কতটা।